দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গতরাতে তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। দর্শক, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। আমরা কথা বলছি তার সাথে। প্লাবনী, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন, এবং আরেকটি বিষয় যে চিকিৎসক বা বিএনপির পক্ষ থেকে কি কিছু জানানো হয়েছে? পর্যন্ত অফিসিয়ালি আসলে বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফিং খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড বসানো হয়েছে তাদের পক্ষ থেকে আসলে কোনো তথ্য এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করে কোনো সাংবাদিককে এখনো বলা হয়নি। তবে বিএনপির ভেরিফাইড যে পেজ রয়েছে সেখান থেকে গতকাল রাত 2:08 কিন্তু একটা স্ট্যাটাস দেওয়া হয় এবং এখানে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। সাথে এটাও জানানো হয় যেন কোনো বিভ্রান্তি ছড়ানো না হয় খালেদা জিয়ার এই চিকিৎসা বিষয়ে। এছাড়া খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এই এবং উনি নিবিড় পরিচর্যায় আছেন বলেও কিন্তু আসলে আমরা জেনেছি। এবং গতকাল রাতের বেলা কিন্তু আসলে আমাদেরকে আমরা দেখেছি যে খালেদা জিয়াকে দেখতে দলের মহাসচিব সহ দলের শীর্ষস্থানীয় যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু অনেকেই গিয়েছেন এবং মির্জা আব্বাস দলের স্থায়ী কমিটির সদস্য কিন্তু বের হয়ে সাংবাদিকদের সাথে গতকালকে কথা বলেছেন এবং বলেছেন যে ওনার জ্ঞান রয়েছে, উনি সালাম দিয়েছেন এবং খালেদা জিয়া কিন্তু নেতাকর্মীদেরকে মাথা নেড়ে বা হাত নেড়ে তাদেরকে রিপ্লাই দিয়েছেন, যেটা মির্জা আব্বাস কিন্তু আসলে রাতের বেলা খালেদা জিয়ার সাথে দেখা করে বের হয়ে তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখা করেছেন। তার ভেতরে সিসিতে করোনারি ইউনিটে রয়েছেন, এখন করোনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়া রয়েছেন, সেখানে ভেতরে প্রবেশ করতে পারেননি, কিন্তু বাইরে থেকে আসলে তারা দেখা করেছেন এবং তার নেত্রীর সাথে, এবং তার নেত্রী হাত নেড়ে তাদেরকে রিপ্লাই দিয়েছেন। এই বিষয়টি কিন্তু আব্বাস আমাদেরকে গতকাল রাতে কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন। এটা ছাড়াও এখন পর্যন্ত উনার অবস্থা কিন্তু আসলে স্থিতিশীল, উনি নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং দেশবাসীর কাছে উনার পরিবার থেকে এবং দলের পক্ষ থেকে আসলে দোয়া চাওয়া হচ্ছে। এবং গতকালকেও কিন্তু উনার চিকিৎসা, উনার সুস্থতার জন্য আসলে মসজিদেও কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেক্ষেত্রে আমি আপনাকে আরো একটি জিনিস জানিয়ে রাখি যে আসলে গত বৃহস্পতিবার ওনার শ্বাসকষ্ট, বেগম খালেদা জিয়ার যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন আসলে তাকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে আসলে ভর্তি করানো হয় এবং এরপরে আসলে তার অবস্থা কিন্তু আসলে উন্নতি হয়নি। বাট জানানো হয়েছে, মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে যে তার অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে। তারা দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। নুজহাত, আমার কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দর্শক, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তার বড় ছেলে তারেক রহমান আজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে থাকা সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিকতা ও প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে বর্তমান সংকটকালে মায়ের স্নেহস্পর্শ লাভের তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তারেক রহমান। বলেন, এক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।
রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। তারেক রহমান লেখেন, সর্বজন শ্রদ্ধেয়া খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। দেশ বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন জানিয়ে তিনি বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করার বিষয়টিও স্ট্যাটাসে উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা সামনে রেখে এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে আজ রাজধানীতে মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে এই ভোটিং শুরু হয়, চলবে দুপুর 12টা পর্যন্ত। এতে নারী পুরুষ মিলিয়ে 500 ভোটার অংশ নেবেন। দর্শক, শেরেবাংলা নগর উচ্চ বিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি শবনম। চলে যাচ্ছি তার কাছে। শিউলি, মক ভোটিংয়ে যারা অংশ নিচ্ছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? নুজহাত, আপনি জানেন তফসিল ঘোষণার আর মাত্র কিছুটা সময় বাকি আছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই মক ভোটিং অর্থাৎ ভোটের মহড়ার আয়োজন করেছে। এর মাধ্যমে আসলে নির্বাচন কমিশন চায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে তারা অবাধে এবং কোনো রকম ঝামেলাপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারে। তো আপনি যেটা বলছেন, আসলে ভোটারদের উপস্থিতি বা প্রতিক্রিয়া আমরা সকাল থেকে দেখেছি, তারা দীর্ঘ লাইন ধরে অতীত নির্বাচনগুলোর মতোই আসলে যেভাবে আমরা দেখতাম যে ভোটের বাইরে দীর্ঘ লাইন থাকে, সেরকম লাইন আমরা দেখেছি এবং তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মক ভোটিংয়ে অংশ নিয়েছেন এবং অনেকেই বের হয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা আসলে কোনো রকম ঝামেলা ছাড়াই তাদের ভোট দিতে এসেছেন। তবে আপনাকে যে বিষয়টা এখানে জানিয়ে রাখতে চাই, যেহেতু এবার নির্বাচনে একটু আলাদা, যে গণভোট যুক্ত হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে, একই সাথে গণভোট দেবে ভোটাররা। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভোটারের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে আমরা যেটা দেখেছি যে গণভোটের যে প্রশ্ন সেগুলো আসলে তারা গোপন কক্ষে গিয়ে বা ভোট কক্ষে গিয়ে তারা আসলে সেই প্রশ্নগুলো যথাযথভাবে পড়ছেন না, বা তারা মনে করছেন যে ভোট দিতে এসে এত পড়ার আসলে সময় থাকে না। সেই অনুযায়ী তারা আসলে অনেকটা নিজের আগাম সিদ্ধান্ত থেকেই তারা আসলে ভোটে হাঁ অথবা না দিয়ে দিচ্ছেন এবং তারা হাঁ অথবা না দিয়েই তারা ভোট কক্ষ থেকে বের হচ্ছেন। তো সেক্ষেত্রে তারা আসলে জানেন না যে তারা আসলে কিসে ভোট দিয়েছেন। তবে নির্বাচন কমিশন যেটা চায়, তারা মনে করে যে আসলে এই মক ভোটিংয়ের মাধ্যমে ভোটাররা গণভোট সম্পর্কে পড়ে জেনে বুঝে তারা ভোট দেবেন এবং কতক্ষণ সময় আসলে লাগে পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে, সেই অনুযায়ী তারা আসলে তাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন। যেমন গণভোট দিতে যতক্ষণ সময় লাগে সে অনুযায়ী আরও ভোট কক্ষ বাড়ানোর দরকার আছে কিনা, কিংবা ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দরকার আছে কিনা, সে বিষয়ে তারা আসলে এই মক ভোটিং প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নিতে পারবেন। এই জন্য তারা আসলে সময় গণনা রাখছেন। তারা মনে করছেন যে এইখানে যদি ভোট কক্ষের সংখ্যা না বাড়িয়েও, যদি কেন্দ্রের গোপন কক্ষের সংখ্যা বাড়িয়েও যদি যথা সময়ের মধ্যে, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট নেওয়া সম্ভব হয়, তাহলে সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। সে অনুযায়ী ভোট কক্ষ হয়তো বাড়াবেন না, গোপন কক্ষ বাড়াবেন। তবে সব কিছুই নির্ভর করছে আসলে এই মক ভোটিংয়ের উপর। এবং এই মক ভোটিংকে কেন্দ্র করে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে পুরো যেই কেন্দ্রের মধ্যে ভোট আয়োজন করা হয়েছে সেই কেন্দ্রের বাইরে যথাযথ প্রক্রিয়া অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর চলাচল, মহড়া এবং সাধারণ আনসার, পুলিশ, র্যাব, বিজিবি প্রত্যেকের অবস্থান আমরা দেখেছি। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বারবার করে বলা হচ্ছে এখানে যাতে যেসব ভুল হবে মক ভোটিং আয়োজন করতে গিয়ে, সেই ভুল থেকে তারা আসলে শিক্ষা নিয়ে তারা যথাযথ প্রক্রিয়ায় ভোটের জন্য প্রস্তুতি নেবেন। এবং আমরা দেখেছি যে এখানে আসলে নির্বাচন কমিশনের যেসব রুলস আছে, ভোট কক্ষে ভোট না দেওয়ার, ইন্টারভিউ না নেওয়ার বা মিডিয়া প্রবেশাধিকার, সেই বিষয়গুলো আসলে অনেক জায়গায় ভুল হচ্ছে। সেই ভুলগুলো তারা আশা করি পরবর্তীতে সংশোধন করে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন। নুজহাত, এই ছিল আমার কাছে। দর্শক, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মক ভোটিংয়ের তথ্য নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। পাথরের স্পর্শে সাপে কাটা রোগীর চিকিৎসা,
ক্ষতস্থানে এক টুকরো পাথর রেখে দিলে তা শুষে নিচ্ছে সব বিষ, এমন দাবি করে শেরপুরের একটি পাহাড়ি এলাকায় ৭৫ বছর ধরে চলছে এই ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন এটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বিষাক্ত সাপের চিকিৎসায় দিতে হবে অ্যান্টিভেনম। আওয়ার লেডি অ্যান্ড লোডস ক্লিনিক শেরপুর জেলার সীমান্তবর্তী বারোমারি মিশনারিতে পাহাড়ি টিলায় এর অবস্থান। দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীর চিকিৎসা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। অদ্ভুত পদ্ধতিতে দেয়া হয় এই চিকিৎসা। বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত রোগীর ক্ষতস্থানে কালো রঙের একটি পাথর রেখে দেওয়া হয়। যতক্ষণ শরীরে বিষ থাকবে পাথরটি ততক্ষণ চুম্বকের মতো আটকে থাকে। বিষ শুষে নেওয়ার পর পড়ে যায়, এতে সুস্থ হয়ে ওঠে রোগী, এমন বিশ্বাসে চলে চিকিৎসা। এখানে সেই বেলজিয়াম থেকে একদল ডাক্তাররা এসেছিল এখানে ফ্রি সার্ভিস দিতে। ওনারা এই হসপিটালে এসে দেখে এবং এলাকার পরিস্থিতি দেখে তারা এক ধরনের পাথর বেলজিয়াম থেকে আনা, সেই পাথর তারা দিয়ে গেছে। এই পাথর দিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা হয়। এই যাবৎ আসতেছে মাসে কমপক্ষে ২৭ জন করে এরকম দেখতেছি, বছরও ১-১৫০ মতো হয় আর কি। ঘাস কাটতে গেছিলাম, তখন ঘাস কাটতে যায় আমি সাপের মধ্যে পাড়া দিছি। সাপের মধ্যে পাড়া মারলাম, সাপের মধ্যে পাড়া মারি আমি হয়তো ২-৩ হাত জাম করে গেছি, তারপরে আমার সাপে সুবল দিছে। সেবাও ভালো, আমার বাবারও আসলে পাথর দিছে ওরা। এখানে পাথরে বিষ সম্পূর্ণ নামার পরে ওরাও নেয় না, এমনি পাথর ছাইড়া দেয়। পাথরটি বেলজিয়াম থেকে আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিনা খরচে দেয়া হয় এই চিকিৎসা। যখন নাকি শরীর থেকে তার বিষ থাকে না, তখন তো এমনি এমনি পড়ে যায়, তখন আমরা বুঝবো যে তার ইয়া নাই। যদি বিষ থাকে, পাথর পড়লে পরেও তার মাথা ঘুরবে, মানে বমি বমি লাগবে, মানে ঘুম ঘুম আসবে। চিকিৎসকরা অবশ্য বলছেন এ চিকিৎসা পদ্ধতি মোটেও বিজ্ঞানসম্মত নয়। আর বারোমারি মিশনের যে ব্যাপারটা, ওটা আসলে আমার যেটা মনে হয় আসলে অবিষাক্ত সাপ তো হয়তো এমনি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ওটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তিনি জানান কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিতে হবে, দিতে হবে অ্যান্টিভেনম, আর এর অন্যথা হলে রোগীর জীবন ঝুঁকিতে পড়বে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৮০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। এ ঘটনায় গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে। ডিটোয়া নামের এই ঘূর্ণিঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যার পাশাপাশি ভূমিধস হয়েছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে ৪৪,১৯২ পরিবারের অন্তত ১,৪৮,৬০৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫,০২৪ পরিবারের ১৪,৭৬৬ জনের ১৯৫টি জরুরি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে। ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৪২টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ২,৮১০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডিএমসি। খেলার খবর। সিরিজে টিকে থাকার মিশনে কাল দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারে স্বাগতিকরা। পাশাপাশি বোলাররাও হতাশ করেছে দলকে। ৩ পেসার নিয়েও আয়ারল্যান্ডকে আটকাতে পারেনি শরীফুল মুস্তাফিজরা। বিপরীত চিত্র আয়ারল্যান্ডের। টেস্ট সিরিজ হারের পর ব্যাট বল হাতে রঙিন পোশাকে দারুণ পারফরমেন্স করে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জয় পায় অতিথিরা। তাদের লক্ষ্য এখন সিরিজ জয়ের। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। প্রথম 3 ম্যাচে জিতে সবার আগে ফাইনালে ওঠে পাকিস্তান। অন্যদিকে এক জয় নিয়ে নিজেদের সবশেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা, যেখানে রোমাঞ্চকর শেষ ওভারে ম্যান ইন গ্রিনদের হারিয়ে ফাইনালে নাম লেখায় লঙ্কানরা। তাই সেই আত্মবিশ্বাস নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে বাবর আজম সালমানদের মুখোমুখি হবে মেন্ডিস নিশাঙ্কারা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে নিজেদের অবস্থান ধরে রাখার মিশনে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। ঘরের মাঠ ইতিহাদে খেলা,
তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে স্কাই ব্লুজরা। তবে লিগে নিজেদের সবশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে হার ছাড়াও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লেভারকুসেনের কাছে হেরে বেশ ছন্দহীন গার্দিওয়ালার শিষ্যরা। তাই নিজেদের ফিরে পেতে লিডসের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই সিটিজেনদের। 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে তারা। আরেক ম্যাচে রাত 2টায় ফুলহামের বিপক্ষে লড়বে টটেনহাম। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে হটস্পাররা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। দেখে নেব শিরোনামগুলো। আমদানি রপ্তানিতে ভাটা, জোয়ার ঘুষ বাণিজ্যে, সরেজমিন বেনাপোল বন্দর। কমেছে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। স্পিড মানি নামে ঘুষের মহোৎসব। পদে পদে হয়রানির শিকার বন্দর ব্যবহারকারীরা। পণ্য চুরির অভিযোগ, ক্রেন ও ফর্কলিফটের সমস্যা। আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ব্যবহৃত হচ্ছে বন্দর কর্তৃপক্ষের অফিস হিসেবে। যাত্রীরা থাকেন খোলা আকাশের নিচে। এদিকে খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে রয়েছে, খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই, সারা দেশে দোয়া মাহফিল। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানিয়েছেন মির্জা ফখরুল। এছাড়া রয়েছে 16 মাসের মধ্যে 6 মাসই পাঠদান বন্ধ করে আন্দোলনে শিক্ষকরা। শিখন ঘাটতিতে ক্ষতিগ্রস্ত 2.5 কোটি শিক্ষার্থী। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটময় বলেছেন মির্জা ফখরুল। সুস্থতা কামনা করলেন প্রধান উপদেষ্টা। এদিকে তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই। আরেকটি শিরোনাম, দেশে কার্যক্রম স্থবির, জনসংখ্যা নিয়ন্ত্রণহীন। একটি আলোচনায় জানা গেছে 2টি প্রতিবেদনই জনসংখ্যা বিষয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে। বাংলাদেশে মোট প্রজনন হার বেড়ে যাওয়ার কোনো ইতিহাস ছিল না। প্রথম আলোতে আরও রয়েছে, রাষ্ট্র সংস্কার কি শুধুই ফাঁকা বলি, প্রশ্ন টিআইবির। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তরের শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধান উপদেষ্টার। এছাড়া রয়েছে, প্রস্তুতি নেই সরকারের, জনমনে চরম আতঙ্ক, 1 সপ্তাহে 7 বার ভূমিকম্প। এছাড়া ঢাকাকে বাঁচাতে সমন্বিত নগর পরিকল্পনা জরুরি। যুগান্তরে আরেকটি শিরোনাম, তৃতীয় বিশ্ব থেকে অভিবাসী নেবেন না ট্রাম্প, ন্যাশনাল গার্ডের উপর হামলার প্রতিক্রিয়া। দর্শক, সমকালের শিরোনামে দেখতে পাচ্ছি, বিলবোর্ডে নির্বাচনী প্রচার, বৈষম্যের নতুন বিজ্ঞাপন। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 10,000 কোটি টাকার কাজ ঠেকেছে 28,000 কোটিতে। এছাড়া যেমনটি অন্য পত্রিকাগুলোতেও দেখছিলাম, খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে তার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। আরেকটি শিরোনাম, বাউল শিল্পীদের উপর হামলা, শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা, মঞ্চ ভাঙচুর, হাতাহাতি। দর্শক, এ ছিল দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।